ইটস টাফ, সো টাফ। এটা সহ্য করা কঠিন। জেলখানায় দেখা করতে এসেছে দুটো লাশ, একটা কয়েদির 9 মাসের বাচ্চার লাশ আর অন্যটা বইয়ের লাশ। এটা দেখা কঠিন, সত্যিই কঠিন। দর্শক, স্বাগত জানাচ্ছি না আজ। সবসময়ই বলি, অন্তরালের খবরে আমরা ঘটনার বাইরে নয়, ঘটনার ভেতরে তাকাই। আজ কোথাও তাকাতে পারছি না। সোশ্যাল মিডিয়াতে তো নাই। চারিদিকে একজন কয়েদির ছবি, পাশে তার অবুঝ সন্তান আর স্ত্রীর লাশ। আজ রাজনৈতিক নয়, আজ আমরা এই ট্র্যাজেডি, একটি টাইম লাইন এবং তার আড়ালে চলা একটি সংগঠিত অনলাইন অপারেশন দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। দেখুন, কিছু ঘটনা শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, কিছু ঘটনা রাষ্ট্রের নৈতিক অবস্থানকে আয়নার সামনে দাঁড় করায়। আজকের ঘটনা তেমনই। আজ আমরা কোনো রায় দিতে আসি। বাংলাদেশের বাগেরহাট জেলার সাদ্দাম নামে ছাত্রলীগের ছেলেটার সাথে ঘটে যাওয়া ঘটনা হয়তো আপনারা জেনে গেছেন আগে। তারপরও একটু আলোকপাত করা যাক। সাদ্দাম কারাগারে অনেক দিন ধরেই। যে ঘটনায় সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে, ঘটনা ঘটার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি তখন ভারতে চিকিৎসাধীন ছিলেন। এই তথ্য গোপন নয়, বিতর্কিতও নয়, পাবলিক ডোমেনে থাকা তথ্য এটি। তারপরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যেভাবে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে, ঠিক সেইভাবে। এখানেই প্রথম প্রশ্ন ওঠে, এই টাইম লাইনটি কি তদন্তে যথাযথভাবে বিবেচনায় আনা হয়েছিল? এরপর আসে জামিনের প্রসঙ্গ। জামিন হয়েছে, এটা সত্য, কিন্তু বাস্তবে মুক্তি হয়নি। জেল গেটেই তাকে অন্য মামলায় আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। আওয়ামী লীগের প্রতিটি নেতার কর্মীর ক্ষেত্রে যা হচ্ছে। আইনগতভাবে এটা যদিও সম্ভব, কিন্তু একটি পরিবারের উপর এর মানসিক অভিঘাতের কথা রাষ্ট্র কি একবারও ভেবেছে? এই সময়ের মধ্যেই সাদ্দামের পরিবার ভেঙে পড়েছিল। একজন অসুস্থ স্ত্রী, একটি ছোট্ট শিশু আর অনিশ্চয়তার ভিতর দিন কাটানো একটি পরিবার, যারা ভেঙে পড়েছিল, হতাশায় নিমজ্জিত হয়ে গিয়েছিল। তাদের জানাই ছিল না সাদ্দামকে কোন কারাগারে রাখা হয়েছে। পরিবারকে আগে না জানিয়ে সাদ্দামকে এক কারাগার থেকে আরেক কারাগারে স্থানান্তর করা হয়। ঠিক সেই সময়েই ঘটে ভয়াবহ ট্র্যাজেডি। তার দিকহারা স্ত্রী সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করে নিজে আত্মহত্যা করে ফাঁসি দিয়ে। উফ, কতটা অসহায় হলে একজন নারী এমন সিদ্ধান্ত বেছে নেন। একবার ভাবুন তো, আমরা হয়তো ঘটনা জানতামই না যদি সরকার বাহাদুর ভয়াবহ নির্মমতা না দেখাতো সাদ্দামের উপর তার স্ত্রীর সন্তান মৃত্যুর পর। সাদ্দামের স্ত্রী সন্তান মৃত্যুর পর পরিবার বাগেরহাটে তার মুক্তির জন্য প্যারোলের আবেদন করে। আইনের অজুহাতে সে আবেদন গৃহীত হয়নি। শেষবারের মতো স্ত্রী সন্তানের লাশ দেখার সুযোগ মেলে না সেখান থেকে, কারণ সাদ্দামকে রাখা হয়েছে যশোরের জেলে। হতাশ সাদ্দামের পরিবার সিদ্ধান্ত নেয় সাদ্দামকে বের করার আইনি যুদ্ধ ছেড়ে লাশ নিয়ে যশোর যাবে, অন্তত শেষ দেখাটা হোক। এরপর আসে সেই মুহূর্ত, যেটা কোনো ভাষায় পুরোপুরি বলা যায় না। সাদ্দামের স্ত্রী ও সন্তানের লাশ নিয়ে যাওয়া হয় যশোর কারাগারে। একজন নিরপরাধ বন্দীর জীবনের সবচেয়ে ভয়াবহ খবরটা শোনার সুযোগ হয়। এরপর যা হয়েছে দেশবাসী সবাই জানে, সবাই দেখেছেন। এখানে এই প্রশ্নটা আর ব্যক্তিগত থাকে না, এখানেই রাষ্ট্রের পরীক্ষা শুরু হয়। কারণ একই সময়ে আমরা দেখছি কারাগারেও আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতারা মারা যাচ্ছেন। নরসিংদীতে পরশু একজনের মৃত্যু হয়েছে। এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি আমরা একটি ধারাবাহিকতার মুখোমুখি? এই প্রেক্ষাপটে সামনে আসে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের একটি বক্তব্য। গণমাধ্যমের সামনে তিনি কয়েকদিন আগেই বলেছেন আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে এবং এটা বন্ধ করার ব্যবস্থা তিনি নেবেন। এই বক্তব্যের ভিডিও আমাদের কাছে আছে।
এখানে আমরা কোনো অভিযোগ করছি না, আগেই বলেছি। আমরা শুধু প্রশ্ন করছি এই বক্তব্যের পরবর্তী ঘটনা প্রবাহ। জনমনে এমন প্রশ্ন তৈরি করার কি স্বাভাবিক নয় যে সরকার জেলখানায় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের হত্যা করছে? এই প্রশ্নগুলো উঠতেই অনলাইনে শুরু হয় আরেকটি অধ্যায়, ড্যামেজ কন্ট্রোল। সাদ্দামের ঘটনা দেখেন, হঠাৎ করে একসাথে বহু অ্যাকাউন্ট সক্রিয় হয়ে উঠেছে। এরা নানা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে মূল ঘটনার আড়াল করতে। একবার বলা হচ্ছে সাদ্দামের পরিবার নাকি প্যারোলের আবেদনই করেন, আবার বলা হচ্ছে সাদ্দামের স্ত্রী নাকি জাতীয় পার্টির নেতা এবিএম রুহুল আমিন হাওলাদারের মেয়ে। নানা বিভ্রান্তি, মানে একটি ঘটনাকে সাইচাপা দেওয়ার চেষ্টা। কিন্তু বাস্তবতা হলো এবিএম রুহুল আমিন হাওলাদারের দুই মেয়ের কেউই সাদ্দামের স্ত্রী নন। সাদ্দামের স্ত্রীর বাবার নামও রুহুল আমিন হাওলাদার, কিন্তু তিনি সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। আবার সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে প্যারোল আবেদনের ছবিও। একই নাম ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত তৈরি করা হয়। একই ঘটনায় একসাথে একাধিক গল্প। উদ্দেশ্য একটাই, সত্য নয়, কনফিউশন। আর এই পর্যায়ে এসে আরেকটা সত্য অস্বীকার করা যায় না। এই যে বট নেটওয়ার্ক ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি কৃত্রিম বায়বীয় জনসমর্থনের ছবি তৈরি করা হয়েছে, কারা এই খেলাটা খেলে, কারা অনলাইন ন্যারেটিভ দখল করে রাখে, দেশবাসী কিন্তু তা এখন ভালো করেই জানে। তারা হচ্ছে ইউনূস সরকার আর জামাতের বট বাহিনী। এগুলো কোনো এলোমেলো প্রতিক্রিয়া নয়, এগুলো নির্দিষ্ট মেথড আর টুলস ব্যবহার করে হত্যাকাণ্ডের পক্ষে চালানো একটি অপারেশন। প্রথম মেথড হলো স্প্রেল অফ সাইলেন্স। এখানে এমন একটি পরিবেশ তৈরি করা হয় যাতে মানুষ ভাবতে শুরু করে সে একা, তার মতো করে আর কেউ ভাবছে না। ফলে মানুষ কথা বলা বন্ধ করে দেয় আর নীরবতাকেই জনমত বানিয়ে তোলা হয়। দ্বিতীয় মেথড হলো বিভ্রান্তিকর তথ্য। একই সঙ্গে বহু জায়গায় ছড়ানো হয়, ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট, ভিন্ন ভিন্ন ভাষা, কিন্তু মূল বার্তা এক। এভাবে মিথ্যাকে পরিচিত করে তোলা হয়। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি টুল, সংশয় তৈরি করা। আমি নিশ্চিত না, আসল সত্য কেউ জানে না, দুপক্ষই খারাপ। এই সংশয় মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এই সব কৌশল বাস্তবায়ন করে একটি সংগঠিত বট নেটওয়ার্ক। একটি অংশ কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ক্লিক ফার্ম, এর সাথে লাইক, কমেন্ট, শেয়ার। আরেকটি অংশ ইউনিট ভিত্তিক গ্রুপ চ্যাট থেকে চালানো ম্যানুয়াল বট, যারা বাস্তব মানুষের মতো কথা বলে, প্রশ্নের ভান করে আর সন্দেহ ছড়ায়। এই ভিডিওতে আমরা এই প্যাটার্ন আর স্ট্রাকচার শুধু বলছি না, ভিজুয়ালি দেখাচ্ছি। আর যখন এই কৌশলগত ব্যর্থ হয়, তখন প্রশ্নের উত্তর থাকে না তাদের কাছে। তখন তাদের শেষ অস্ত্রটা হচ্ছে গালিগালাজ আর চরিত্র হরণ। ইউনূস জামাত সরকারের সকল অপরাধ, অপকর্ম এভাবেই আড়াল করা হয়। সাদ্দাম ট্র্যাজেডিতে তাই করা হচ্ছে। শেষ করার আগে আবার ফিরে যাই সেই শিশুটার কথায়, যে মৃত শিশু তার মায়ের মৃতদেহ আর নিজের অচেনা নীরবতাকে সঙ্গে করে দেখতে গিয়েছিল বন্ধী বাবাকে। ভাবুন তো, একজন বাবা হাতকড়া পড়া, অসহায়, ভেঙে পড়া, তার সামনে পড়ে আছে স্ত্রী আর সন্তানের মৃতদেহ। এই দৃশ্যের সামনে কোনো ভাষা থাকে না, কোনো যুক্তি কাজ করে না। রাষ্ট্র, আইন, রাজনীতি সব শব্দ হঠাৎ অর্থহীন হয়ে যায়। এই প্রশ্নটা আজ কোনো দলের নয়, কোনো মতাদর্শের নয়, একটা মানুষের প্রশ্ন। একটি রাষ্ট্র তার নাগরিককে কতটা ভেঙে ফেললে একজন মা তার সন্তানকে বাঁচানোর আশা ছেড়ে দেয়, আর কতটা নীরব হলে একটি সমাজ এই দৃশ্য দেখেও চুপ করে থাকে। আমরা আজ কোনো রায় দিচ্ছি না, আমরা শুধু আয়নাটাকে সামনে তুলে ধরছি। এই আয়নায় যদি আমাদের মুখ দেখতে অস্বস্তি হয়, তাহলে দোষ আয়নার নয়। হ্যাঁ, আজ বিদায় নিচ্ছি ভারী মন নিয়ে, কারণ কিছু প্রশ্নের উত্তর নেই, আর কিছু ঘটনার পর আর আগের মতো থাকা যায় না। এই শিশুটার কোনো ভাষা নেই, কিন্তু তার নীরবতা আমাদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
ছোট্ট এই দেব শিশুটির অভিশাপে ইউনুস আর তার সাঙ্গপাঙ্গরা কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার অপেক্ষায় থাকি। থাকুন আপনারাও। হ্যাঁ, থামছি আজ। অনেক কথা বলার ইচ্ছে হয়, তবে সব কথা বলার মতো সময় এখন নয়, কারণ আমরা কেউ নিরাপদ নেই ইউনুস রাজার দেশে। তারপর প্রত্যাশা, সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। থাকুন হিডেন স্টোরিজ নিউজের সাথে।